বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 16 মার্চ 2 চৈত্র এবং ফার্সি 26 এসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে।
ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সামরিক খাতে সৌদি সরকারের ব্যয় বৃদ্ধি সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে অসমে কংগ্রেসের চেয়ে ইউডিএফ কে বেশি টার্গেট করছে বিজেপি। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। দৃষ্টিপাতের পর শুনবেন ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকা ইরানি জাতির উপর জুলুম করেছে, তাকে ভুল সংশোধন করতে হবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর হুমকি। দৈনিক 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে হিজবুল্লাহ, ইসরায়েলি কমান্ডারের স্বীকারোক্তি। ইন্তেকাল করেছেন বাংলাদেশের বিএনপির প্রভাবশালী নেতা মওদুদ আহমদ। দল ও দেশের অপূরণীয় ক্ষতি বললেন ফখরুল ইসলাম আলমগীর। এবং ভারতবর্ষে প্রতিবাদ করার কোন লোক না থাকলেও একাই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তৃণমূল নেত্রী মমতা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকাকে নিজের ভুল সংশোধন করতে হবে, আর এটা করা হলে ইরান ছাড়াও গোটা অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থাগুলো তা থেকে উপকৃত হবে। তিনি আজ পানি ও জ্বালানি খাতের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এসব কথা বলেন। রুহানি আরো বলেন, অর্থনৈতিক যুদ্ধ এবং করোনা মহামারী চলাকালে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন থেকে এটা প্রমাণিত হয়েছে যে ইরানি জাতি, ইরানি তরুণেরা ও ইরানি প্রকৌশলীরা মাঠে সক্রিয় রয়েছেন। তিনি বলেন, আমেরিকা হচ্ছে অপরাধী। দেশটি এ পর্যন্ত ইরানি জাতির বিরুদ্ধে বড় ধরনের জুলুম করেছে। বর্তমান মার্কিন সরকার আগের সরকারের ভুলের কথা স্বীকার করলেও গত 2 মাসে ভুল সংশোধনের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা মুখে নানা কথা বললেও কোনো কাজ করছে না। আশা করি তারা যুক্তি, বিবেক, আইন ও নীতির পথে ফিরে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সন্ত্রাসী তৎপরতার কারণে বিদায়ী ফার্সি বৎসর ইরানিদের জন্য কষ্টকর ছিল বলে তিনি উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা এখনো তার সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ দাবি করেছেন, ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে তারা। পরমাণু অস্ত্রের মজুতকারী ইসরায়েলের এই মন্ত্রী অতীতের দাবির পুনরাবৃত্তি করে আরো বলেন, ইরান হচ্ছে গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। বেনি গান্তজ দাবি করেন, তাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ ইরান যাতে পরমাণু অস্ত্রধর হতে না পারে। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেন, ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেয়া যাবে না। আমেরিকা সহ বিশ্বের কোনো দেশ এ বিষয়ে কোনো সমঝোতায় যেতে পারবে না। আঞ্চলিক দেশগুলোরও এ ধরনের কোনো সমঝোতা করার অধিকার নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি সম্প্রতি ঘোষণা করেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে বিশ্বের কেউ ঠেকাতে পারত না, কিন্তু ইসলাম ধর্মে এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্র তৈরির বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় আমরা তা করিনি। ইরান ইসরায়েলের এ ধরনের বক্তব্যকে বাগাড়ম্বর বলে মনে করে।
এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মেজর জেনারেল ইউরি গার্ডিন বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে 2000 ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়বে। পবিত্র আল কুদস জেরুজালেম শহরে গতকাল অনুষ্ঠিত সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। জেনারেল গার্ডিন বলেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট খবর দিয়েছে আজ। জেনারেল গার্ডিন দাবি করেন, যদি ভবিষ্যতে হিজবুল্লাহর সাথে যুদ্ধ বাধে তাহলে ইসরায়েল তার অত্যন্ত শক্তিধর সামরিক বাহিনীকে সক্রিয় করবে, যা এর আগে কেউ দেখেনি। গত 3 মার্চ হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছিলেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালাবে না, কারণ তারা ভালোভাবেই জানে যে কোনো আগ্রাসনের জবাব দিতে কুণ্ঠাবোধ করবে না হিজবুল্লাহ। গত 5 বছরে সারা বিশ্বে যে পরিমাণে অস্ত্র বিক্রি হয়েছে তার 1/3 বেশি আমেরিকায় তৈরি হয়েছে এবং এ সময়ে সৌদি আরব সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের বার্ষিক রিপোর্টে গতকাল এসব তথ্য জানিয়েছে। এই রিপোর্টের তথ্য মতে 2016 থেকে 2020 সাল পর্যন্ত আমেরিকা একাই সারা বিশ্বের শতকরা 37% অস্ত্র বিক্রি করেছে। এই সময় আমেরিকা যে অস্ত্র বিক্রি করেছে তার শতকরা 47% মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে এবং এর প্রধান ক্রেতা ছিল সৌদি আরব। এই 47% অস্ত্রের মধ্যে 24% একা সৌদি সরকার কিনেছে। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, 2011 থেকে 2015 সাল পর্যন্ত আমেরিকা যে অস্ত্র বিক্রি করেছিল তার তুলনায় 2016 থেকে 2020 সাল পর্যন্ত শতকরা 15% অস্ত্র বিক্রি বেড়েছে। এদিকে রাশিয়া এখনো বিশ্বে অস্ত্র বিক্রির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সারা বিশ্বের মোট অস্ত্রের 1/5 রপ্তানি করে থাকে মস্কো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদ আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 82 বছর। গত 1 ফেব্রুয়ারি রাতে মওদুদ আহমদকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। এর আগে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে 2 দফায় মওদুদ আহমদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসে পানি জমে যায়, পরে সিঙ্গাপুরে নেওয়া হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওদুদ আহমদের চলে যাওয়ায় শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্যই অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ দলের 4 জনের নামে রাজশাহীতে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। এ সম্পর্কে এবার রয়েছে গাজী আব্দুর রশিদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। আজ রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এ আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটি করা হয়। রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, সরকার উৎখাতের ঘোষণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর বিচারক ফৌজদারি কার্যবিধির 200 ধারা মোতাবেক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার বাদী রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার বলেন, সকাল 11টার দিকে মামলাটি করা হয়। বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন, তিনি পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, 2 মার্চ রাজশাহীতে বিভাগীয় সমাবেশে বিএনপির 4 নেতা পূর্ব পরিকল্পিত ও বেআইনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের হুমকি দেন। সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার সহ অন্যরাও একইভাবে বক্তব্য দিয়ে ঘৃণা ও বিদ্বেষ ছড়ান। এর মাধ্যমে আসামিরা রাষ্ট্রদ্রোহিতার
অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছে সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে বলেছেন, ভারতবর্ষে একটা লোক যদি প্রতিবাদ করা না থাকে আমি থাকব জেনে রাখবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে এক জনসভায় তিনি একথা বলেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, আমি বিজেপিকে বলি, আমি যতক্ষণ বেঁচে থাকব আমার কণ্ঠ চলবে, তোমরা আমাকে স্তব্ধ করতে পারবে না। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার বাঁকুড়ার ছাতনায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। আমি বিজেপিকে বলি, আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার কণ্ঠ চলবে, তোমরা আমাকে স্তব্ধ করতে পারবে না। ভারতবর্ষে একটা লোক যদি প্রতিবাদ করার না থাকে আমি থাকবো জেনে রাখবে। মমতা বিজেপির উদ্দেশ্যে বলেন, যতই তোমরা হামলা করো, হামলা আমরা সামলে নেব। আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। বাংলা বাংলায় থাকবে, বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে যাবে না। বাংলা যদি বহিরাগত গুন্ডাদের হাতে যায় তাহলে মনে রাখবেন মা বোন থেকে শুরু করে কারো নিরাপত্তা থাকবে না। তিনি বলেন, বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কাঁদছে। নির্বাচন কমিশনকে শ্রদ্ধা জানিয়েও বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করছে। আমার সন্দেহ আছে তিনি সবটা চালাচ্ছেন কিনা। এই যদি চলতে থাকে ভারতবর্ষ বিক্রি হয়ে যাবে। মোদিবাবু নিজের নামে স্টেডিয়াম করছেন, নিজের নামে রাস্তা করবেন, এরপরে দেশটাও কবে নিজের নামে তৈরি করে নিয়ে চলে যাবে, তখন ভারতবর্ষ আর ভারতবর্ষ থাকবে না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আবারও ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলের আল বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 7টি রকেট নিক্ষেপ করা হয়, তবে এর 2টি ঘাঁটিতে আঘাত হানে। অন্য 5টি রকেট ঘাঁটির পাশের একটি গ্রামে গিয়ে পড়ে। রকেট হামলায় ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে দফায় দফায় এ ধরনের হামলা হয়ে আসছে। গত 3 মার্চ ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে এ ধরনের রকেট হামলায় আমেরিকার একজন ঠিকাদার নিহত হন। সিরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে বলে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দেওয়ার পর তা নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে সরাসরি বলেছে, সিরিয়ার জনগণের গত 1 দশকের দুর্ভাগ্যের জন্য প্রধানত ইউরোপীয় ইউনিয়ন দায়ী। পাশাপাশি সিরিয়ার বিরুদ্ধে আরোপিত ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক প্রতিবেদনে জানিয়েছে 2016 থেকে 2020 সাল পর্যন্ত সময়ে আমেরিকার কাছ থেকে সৌদি আরবের অস্ত্র কেনার পরিমাণ 61% বেড়েছে। সৌদি সরকার কেন সামরিক খাতে এত বিপুল অর্থ ব্যয় করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সম্পর্কে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছেন আমাদের ভাষ্যকার, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI
তাদের প্রতিবেদনে জানিয়েছে 2011 সাল থেকে 2015 সালের তুলনায় 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সময়ে আমেরিকার কাছ থেকে সৌদি আরবের অস্ত্র কেনার পরিমাণ 61% বেড়েছে। বিশ্লেষকরা আমেরিকার কাছ থেকে সৌদি আরবের বিপুল অস্ত্র কেনার ব্যাপারে SIPRI এর প্রতিবেদনকে দুটি অংশে ভাগ করেছেন। প্রথম অংশে বলা হয়েছে 2016 থেকে 2020 সালের মধ্যে যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে এবং সৌদি আরবের অস্ত্র ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 61%। দ্বিতীয় অংশে বলা হয়েছে এই সময় আমেরিকা যে অস্ত্র বিক্রি করেছে তার শতকরা 47% মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে এবং এর প্রধান ক্রেতা ছিল সৌদি আরব। এই 47% অস্ত্রের মধ্যে 24% একা সৌদি সরকার কিনেছে। এ থেকে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে সৌদি আরবের ব্যাপক সামরিক নীতির চিত্রও ফুটে উঠেছে। এতে বলা হয়েছে 2016 থেকে 2020 সালে সৌদি সরকার সামরিক খাতে $27,300 কোটি বেশি অর্থ বাজেট বরাদ্দ করেছে। এ অবস্থায় উন্নয়নশীল দেশের মধ্যে সৌদি সরকার কেন সামরিক খাতে এত বিপুল অর্থ ব্যয় করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম কারণ হচ্ছে সৌদি সরকার ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছে। সৌদি আরবের বার্ষিক বাজেট পর্যালোচনা করে দেখা গেছে ইয়েমেন যুদ্ধের সামরিক ব্যয়ভার মেটাতে গিয়ে গত 5 বছরে দেশটির শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় কমিয়ে আনতে হয়েছে। আলে সৌদ শাসক বর্গের ধারণা যুদ্ধ করে ও অন্য দেশে হস্তক্ষেপ করে এই অঞ্চলের শক্তির ভারসাম্য তাদের অনুকূলে আনা যাবে, কিন্তু এই যুদ্ধ অব্যাহত রাখতে গিয়ে সৌদি জনগণের উপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। সৌদি বিপুল অর্থ ব্যয়ের দ্বিতীয় কারণ হচ্ছে সৌদি শাসকরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাইরের শক্তির উপর নির্ভরশীল। এ কারণে তারা পাশ্চাত্যের কাছ থেকে বিপুল অস্ত্র কেনার দিকে ঝুঁকে পড়ে যাতে তাদের সমর্থন ধরে রাখা যায়। যাই হোক, মধ্যপ্রাচ্যে সৌদি সরকার যেভাবে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে তাতে এত বিপুল অস্ত্র কিনেও তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে ভারত প্রসঙ্গ। ভারতের আসন্ন বিধানসভা নির্বাচনে অসম রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফকে বেশি টার্গেট করছে ক্ষমতাসীন বিজেপি। এ সম্পর্কে পর্যবেক্ষক প্রতিক্রিয়া সহ এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন। ভারতের অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি বলেছে যে রাজ্যে কংগ্রেস নয় বরং অন্য কোনো দলের থেকে বেশি হুমকি রয়েছে। বিজেপির মতে রাজ্যে মাওলানা বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা AIUDF এর পক্ষ থেকে তারা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিজেপি নেতা ও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন অন্যান্য আঞ্চলিক দলের চেয়ে আজমল সবসময় ফ্যাক্টর হয়েছে। অন্যদিকে গতকাল সোমবার অসমের গুয়াহাটিতে এক নির্বাচনী সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অমিত শাহ AIUDF প্রধান মাওলানা বদরুদ্দিন আজমলকে কালা পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন অসমের ইতিহাসের পাতা উল্টালে জানা যায় সুদূর অতীতের কালা পাহাড়ের কথা। ভোটে জিতে ক্ষমতা দখল করার তাগিদে আজমলকে কোলে তুলে নিয়েছে কংগ্রেস। তাদের কোলেই দেখা যাচ্ছে আজকের কালা পাহাড়কে। অমিত শাহ বলেন আমি ইতিহাস পড়েছি, কালা পাহাড়কে আমি জানি। এ প্রসঙ্গে অসমের হাইলাকান্দি জেলার বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর আজ সোমবার রেডিও তেহরানকে বলেন এটা হচ্ছে বিজেপি যখন গঠবন্ধন হয়েছে বিজেপি গঠবন্ধনটাকে দারুণ ভয় পেয়েছে এবং এইবার বিজেপির বিশ্বাস হয়ে গেছে যে এবার তারা হেরে যাবে। তো সেজন্য চাচ্ছে যে বদরুদ্দিন সাহেবকে ব্যবহার করে যদি পুরো সিনারিওটাকে পুরো দৃশ্যটাকে যদি পোলারাইজ করা যায় তাহলে হয়তো ওরা একটু স্বপ্ন দেখছে যে আবার ক্ষমতায় আসবে, কিন্তু জনগণ বুঝে যাচ্ছে। অমিত শাহ বলেন জেনে রাখুন এই কংগ্রেস আজমল মিত্রতা কখনো শঙ্করদেব, মাধবদেব, ভূপেন হাজারিকার স্বপ্ন পূরণ করতে পারবে না।
বরং তারা ক্ষমতায় এলে ফের অনুপ্রবেশ সমস্যায় জর্জরিত হবে এই রাজ্য। অন্যদিকে রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেন, নির্বাচনে বিজেপি এবং কংগ্রেস এআইইউডিএফ এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আঞ্চলিক দলগুলো জনগণের কাছে যেমনভাবে পৌঁছানো উচিত তেমন সক্ষম নয়, কিন্তু আজমল সবসময় অসমের একটি অঞ্চলের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এটা সংস্কৃতি ও সভ্যতার জন্য হুমকি স্বরূপ বলেও হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান